জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আজ। পণ্যবাজারে অস্থিরতা দিয়ে শুরু হচ্ছে পবিত্র রমজান। সয়াবিন তেলের সংকট না কাটায় ক্রেতাদের ক্ষোভ। সীমান্তরক্ষী বাহিনীর সক্ষমতা আরও বাড়ানো দরকার বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারতীয়রা আইন না মানলে কঠোর অবস্থানে হুঁশিয়ারি বিজেপির। চলতি মাসে জাতীয় নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি। নিজেদের দর্শন তুলে ধরতে নতুন রাজনৈতিক দলের প্রতি আহ্বান। এবং মার্চের মধ্যে শেখ হাসিনার মামলায় তদন্ত প্রতিবেদন দেবে প্রসিকিউশন। জুলাই বিপ্লব নিয়ে ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে বাড়াবাড়ির অভিযোগ। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। মোহনা সংবাদে শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। বিস্তারিত। পবিত্র রমজান মাসের তারিখ নির্ধারণে সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। বাদ মাগরিব কমিটির সভাপতি ধর্ম উপদেষ্টা ডক্টর খালিদ হোসেনের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভা হবে। সেখানে 1446 হিজরি সনের পবিত্র রমজান মাস শুরুর বিষয়টি নির্ধারণ করা হবে। সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের তথ্য পর্যালোচনা করে রমজানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। রমজানের আগে আরেক দফা বেড়েছে নিত্যপণ্যের দাম। আমদানি শুল্ক ও আয়কর কমানো হলেও নিয়ন্ত্রণহীন খেজুরের বাজার। লেবু, শসা, বেগুনের দামও আগের চেয়ে চড়া। ঊর্ধ্বমুখী মাছ, মাংসের দাম। এদিকে বোতলজাত সয়াবিন তেল সংকটে চরম ভোগান্তি পোহাচ্ছেন ক্রেতা বিক্রেতারা। বাজার ঘুরে আরো জানাচ্ছেন উষা ফিরদৌস। এবার যেভাবে কিনেছি এবার একটু বেশি মনে হলো যে প্রত্যেকটার মধ্যে 100-200 টাকা করে বেশি আছে। মনিয়ম 1100 একদম ফিক্সড, তাহলে তো দাম আমার কাছে মনে হয়নি যে কমেছে ওইভাবে। খেজুরের দাম নিয়ে এভাবেই অস্বস্তির কথা জানালেন মোহাম্মদপুর টাউন হল মার্কেটের ক্রেতারা। রমজান মাসে খেজুরকে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে আমদানির ওপর কাস্টমস ডিউটি 25% থেকে কমিয়ে 15%, অগ্রিম আয়কর 10% থেকে কমিয়ে 3% এবং 5% আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করে 38.70% নির্ধারণ করা হলেও উল্টো চিত্র বাজারে। গেছে বছরের তুলনায় এবছরে প্রতি কারণে 400 থেকে 500 বাড়তি। সরকার যে বলছে যে এটার দাম কমায় দিচ্ছে, কিন্তু এটা বাজারের মধ্যে সঠিক দাম থাকবে, কিন্তু এগুলি তো আত্মযাচাই করে না। নিম্ন আয়ের মানুষের নাগালে নেই লেবু, শসা, বেগুনের দাম। প্রকার ভেদে লেবুর হালি 50 থেকে 100 টাকা, আর প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে 60 থেকে 120 টাকায়। হাইব্রিড শসা 60, দেশি শসা 80 থেকে 120 টাকা। আমাদের তো এটা বরাবরই থাকে একটা সিন্ডিকেট, রোজা আসলে আমরা দাম দ্বিগুণ করে দিই। লেবুর দাম তো অনেক, দেশি যেটা কাগজি লেবু 300 টাকা ডজন চাচ্ছি। একটা লেবুর দাম 30 টাকা কেবল কিনে নিয়ে আসলাম। আমরা কি সিঙ্গাপুরে আছি না বাংলাদেশে আছি? দাম অপরিবর্তিত থাকলেও সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে সয়াবিন তেল সংকটে। প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে ক্রেতা বিক্রেতাকে। ওপেনলি রাখেও না, টাকা বেশি দিলে কোথা থেকে এনে দিচ্ছে, এই সিস্টেম তো ভালো না। সয়াবিন তেল মনে করেন যে পাই না, যদিও কিছু দেয়, হালকা কিছু তেল দেয়, হ্যাঁ মানে চাহিদার তুলনায় অনেক কম। গত 1 মাসের ব্যবধানে এখনো স্বস্তি ফেরেনি মাংসের বাজারে, বরং বেড়েছে গরু, খাসি ও মুরগির মাংসের দাম। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 800 টাকায় এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকা কেজি দরে। আমার যে পরিবারের সদস্য তাতে 5 কেজি মাংস কিনলে ভালো হয়, আমি ঘুরতেছি 3 কেজি মাংস কেনার জন্য, তাও আমার জুলুম হচ্ছে। বেড়েছে ইলিশ, রুই, কাতল, কাঁচকি, পাবদা সহ সব রকম মাছের দামও। কেজি কারা 200-300 টাকা বাড়তি। কোনো উৎসব পার্বণে যে অনেক সময় ডিসকাউন্ট দেয়, কিন্তু বাংলাদেশে এর কোনো বেলাই নাই। রমজান শুরুর আগেই ডাল, ছোলা, চিনির মতো মুদি পণ্যের দাম বাড়তে থাকলেও এবার এসব নিত্য পণ্যের দাম এখনো স্থিতিশীল। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। প্রতিবেশী দেশের তুলনায় বিজিবির সক্ষমতা আরও বাড়ানো দরকার উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন, মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত পুরোপুরি সুরক্ষিত আছে। আর বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী ভারতীয়রা সীমান্ত আইন না মানলে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। কক্সবাজারের উখিয়ার 64 বিজিবির নতুন ব্যাটালিয়ন উদ্বোধন শেষে এসব কথা বলেন তারা। আমানুল হক বাবুলের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি।
পতাকা উত্তোলনের মাধ্যমে নবসৃজিত কক্সবাজারের উখিয়া ব্যাটালিয়নের ৩৪ ব্যাটালিয়নের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এর মধ্য দিয়ে ৬৪ বিজিবির সঙ্গে আরও ৪টি ব্যাটালিয়ন যুক্ত হল। উদ্বোধনের পর বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, সীমান্ত হত্যা কোনোভাবেই কাম্য নয়। ভারতীয় নাগরিকরা সীমান্ত আইন না মানলে কঠোর হবে বিজিবি। ভেরি ক্লিয়ার মেসেজ আমরা বলেছি যে এটা কোনোভাবেই কাম্য নয় এবং এটা মেনে নেওয়া যায় না, এবং এটা যদি মেনে নেই তো ভবিষ্যতে ভারতীয় অনুপ্রবেশ যারা করে তো তাদের প্রতিও তো আমরা সুন্দরভাবে নিয়মের মধ্যে আমরা যে তাদেরকে গ্রেফতার করে হস্তান্তর করি সেটা কতটুকু আর করা যাবে। অবৈধ অনুপ্রবেশ হোক আর যাই হোক, হত্যা কোনো চূড়ান্ত সমাধান হতে পারে না বলে মন্তব্য করেন তিনি। হত্যা কোনো চূড়ান্ত একটা সমাধান হতে পারে না, তো সেই বিষয়ে আমাদের এটা অব্যাহত থাকবে এবং আরো একটি যদি হয় আমরা আরো কঠোর অবস্থানে যাব। মাদক চোরাচালান বন্ধে নতুন ব্যাটালিয়ন ভূমিকা রাখবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, প্রতিবেশী দেশের তুলনায় বিজিবির সক্ষমতা আরো বাড়ানো দরকার। এই ব্যাটালিয়নটা খুবই দরকার ছিল। ভবিষ্যতে আমরা চেষ্টা করব যদি এখান থেকে আরো ব্যাটালিয়ন দরকার হয় আমরা আরো ব্যাটালিয়ন রেজ করব, বাট এই এলাকাটা যেন শান্তিপূর্ণভাবে থাকতে পারে, জনগণ যেন শান্তিতে থাকতে পারে এবং বর্ডারটা যেন নিরাপদ এবং শান্তিপূর্ণ থাকে। সীমান্তে নিরাপত্তা নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই বলেও জানান তিনি। সীমান্ত এখন যে অবস্থায় আছে একেবারে পুরানো নিরাপদ আছে, এখানে কোনো সমস্যা নাই। এর আগে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আফরিন পপি, মোহনা সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে আলামিন নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত 9:30টার দিকে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় ভারতের বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। নিহত যুবক পুটিয়া গ্রামের বাসিন্দা। কসবা থানার পুলিশ পরিদর্শক রিপন দাস নিহতের তথ্য নিশ্চিত করেছেন, তবে এখানে এখনও মরদেহ ফেরত দেয়নি বিএসএফ। বিষয়টি নিয়ে আজ বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের কথা রয়েছে। চলতি মাসের মধ্যেই জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আগে স্থানীয় সরকার নির্বাচনের জন্য গণ অভ্যুত্থান হয়নি, আর নতুন দলকে স্বাগত জানালেও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তাদের রাজনৈতিক দর্শন এখনও জানা যায়নি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার বিক্ষোভ সমাবেশে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। স্থানীয় সরকার আগে জাতীয় নির্বাচনের দাবি জানান তিনি। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে স্বাগত জানিয়ে বলেন, এই দলকে গণতন্ত্রের পক্ষে দাঁড়াতে হবে। আবার শেখ হাসিনার শুরু করার প্রচেষ্টা চালাচ্ছে, তার উত্তরে দরকার নির্বাচন। সেই নির্বাচন জাতীয় সংসদের হতে হবে। স্থানীয় সরকার নির্বাচনের বৃহত্তর সমস্যাগুলো, এই 16 বছরের সমস্যাগুলো কয়েকদিনে শেষ করতে পারবে না। এদিকে প্রেস ক্লাবের সামনে আলাদা অনুষ্ঠানে জাতীয় নির্বাচন ঘিরে একই দাবি জানান বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। নিত্যপণ্যের দাম প্রসঙ্গে বলেন, বাজার নিয়ন্ত্রণ করতে হলে আওয়ামী সিন্ডিকেট ভাঙতে হবে। স্থানীয় সরকারের নির্বাচনের জন্য 17 বছর আন্দোলন করা হয় না, 60 লক্ষ মামলা হয় না। এটা বুঝতে হবে সরকারকে। যদি এই ক্ষেত্রে টালবাহানা করা হয় বিশেষ কোনো উদ্দেশ্যে, বিশেষ কোনো স্বার্থে, বিশেষ কোনো গোষ্ঠীর জন্য, তাহলে দেশের জন্য যে পরিস্থিতি তৈরি হবে সেটা খুব একটা সুখকর হবে না। এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ন্যাশনালিস্ট রিসার্চ ফাউন্ডেশন এনআরএফ এর আলোচনা অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগের চেতনা ছিল দুর্নীতি, ব্যাংক লুটার, অর্থ পাচার করা। মুক্তিযুদ্ধের চেতনা বলতে বলতে একেবারে গলায় ঘা করে ফেলেছিল শেখ হাসিনা, অথচ এই মুক্তিযুদ্ধের চেতনা ছিল টাকা পাচার, টাকা হরিলুট, বাংলাদেশ ব্যাংকে একেবারে অতলে নিয়ে যাওয়া এবং দেশকে চিরদিনের জন্য আপনার কি বলে তার স্বাধীনতাকে বন্ধক রাখা ভারতের কাছে। এই কাজগুলো করতে, কিন্তু বেগম খালেদা জিয়া এই কাজটি করেননি। এই মাসের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে অতি শীঘ্র জাতীয় সংসদের রোডম্যাপ প্রদান করতে হবে, নির্বাচনের রোডম্যাপ।
এই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রদান না করেন, তাহলে সেটা আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে আমাদেরকে পুনরায় নির্ধারণ করতে হবে আমরা কোন প্রক্রিয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়া। নতুন রাজনৈতিক দলের এজেন্ডা নিয়েও কথা বলেন সালাউদ্দিন আহমেদ। যারা গণপরিষদের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করতে চান সেটা আপনারা যখন পারবেন করবেন। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। চলতি মাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর তদন্ত প্রতিবেদন দেবে প্রসিকিউশন। এর 1 থেকে 1.5 মাসের মধ্যে শুরু হবে বিচার কাজ। সকালে সিলেটে পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার শীর্ষক কর্মশালা শেষে এসব কথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ভারত বাংলাদেশের মধ্যকার বন্দি বিনিময় চুক্তির কথা উল্লেখ করে বলেন, এর আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব হবে। ভারতের সাথে আমাদের একটা চুক্তি আছে, অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি। সেটা 2013 সালে আওয়ামী লীগ সরকারই করেছিল। সেই চুক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো আসামি ভারতে যদি থাকে তাকে প্রত্যার্পণের ব্যাপারে আমরা রিকোয়েস্ট করতে পারি এবং চুক্তি অনুযায়ী তারা কিন্তু সেটা করতে বাধ্য। শেখ হাসিনা সহ প্রধান কয়েকটা মামলার তদন্তের রিপোর্ট এই মাসে অর্থাৎ মার্চ মাসের মধ্যেই আমরা পাবো বলে আশা করছি। এবং যদি আনুষ্ঠানিকভাবে এই তদন্ত রিপোর্ট আমরা পেয়ে যাই তাহলে আমরা তারপরে 1 মাস বা 1.5 মাসের মধ্যে আনুষ্ঠানিক বিচারের যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে। জুলাই গণঅভ্যুত্থান ও বাংলাদেশ নিয়ে ভুলভাল সংবাদ প্রচারের পাশাপাশি অতিরিক্ত বাড়াবাড়ি করছে ভারতীয় মিডিয়া, এমনটাই মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার পতনের পর ভারতীয় গণমাধ্যম বাংলাদেশকে নিয়ে যে আগ্রাসী আচরণ করছে তা আমলে নেয়ার কোনো কারণ নেই। কাজী শাহরিনের বিশেষ প্রতিবেদন। সম্প্রতি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়। এতে প্রধানত আলোচনা হয়েছে সমঝোতার ভিত্তিতে দুদেশের মধ্যে লাভজনক বাণিজ্য চুক্তি সম্পর্কে। কিন্তু ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে ট্রাম্পকে যেভাবে খোঁচানোর চেষ্টা করেছেন এক ভারতীয় সাংবাদিক, তা ছিল রীতিমতো বিস্ময়কর। ট্রাম্প তার প্রশ্ন কেবল এড়িয়েই যাননি, উল্টো ভারতকেই এক হাত নিয়েছেন। ক্ষমতায় আসলে মোদির সাহায্যে আওয়ামী লীগ ফিরে আসবে, কিন্তু আমরা ঠিক উল্টোটা দেখলাম। অনেকে বলতেছে ইউরোপের সাথে সম্পর্ক খারাপ হবে ট্রাম্প আসার পর, কিন্তু আমরা এখন পর্যন্ত সেটা দেখতে পাচ্ছি না। যুক্তরাষ্ট্রের মতো একটা বাইরের শক্তিকে মোদির মতো প্রধানমন্ত্রীর কাছে আসলে আমাদেরকে নিয়ে কি ব্যবস্থা করতে হবে সেটা হস্তান্তর। বিশ্লেষকের মতে দুদেশের বাণিজ্যিক বৈঠকে এ ধরনের প্রশ্ন উদ্দেশ্য প্রণোদিত। সস্তার জনপ্রিয়তার জন্য ভারতীয় মিডিয়ার এমন আচরণ হাস্যকর ছাড়া কিছুই নয়। যেখানে রীতিমতো ইন্ডিয়া ইউএস এর বাইলেটারাল রিলেশনশিপ রিভাইজড হচ্ছে, এনার্জি পার্টনারশিপ, ডিফেন্স পারচেজ আর বাইলেটারাল ট্রেড নিয়ে কথা হচ্ছে, সেখানে এমন একটি প্রশ্ন কিভাবে আসে কারণ এটি একটি প্রিডিটারমাইন্ড, অপ্রাসঙ্গিক আর উদ্দেশ্য প্রণোদিত প্রশ্ন। বাংলাদেশের আগস্টের পরিবর্তনের পর থেকে ইন্ডিয়ান গদি মিডিয়ার যে ক্রেজি আচরণ, এই প্রশ্নটা তারই এক্সটেনশন। স্বৈরাচারী হাসিনার পতনে জুলাই আগস্ট গণ আন্দোলন নিয়েও মিথ্যাচার করেছে ভারতীয় গণমাধ্যম। শেখ হাসিনার পতন মেনে নিতে পারছে না বলেই মোদি অনুগত কিছু ভারতীয় মিডিয়া ছাত্র জনতার ওই আন্দোলনকে ভুলভাবে উপস্থাপন করেছে। এতে দুদেশের মানুষের মাঝে ইচ্ছাকৃতভাবে বিদ্বেষ ছড়ানো হচ্ছে। গণঅভ্যুত্থান সময়টাতে আমরা দেখেছি যে ভারতীয় যে মিডিয়া তারা বাংলাদেশকে একটা বিকৃতভাবে তাদের মিডিয়াগুলোতে প্রচারের একটা পায়তারা করেছিল। পেইড মিডিয়া আছে, বিশেষ করে আপনি যদি ময়ূখের কথা বলেন এবং আরো কিছু চ্যানেল আছে, এদের বেসিক্যালি কাজই হচ্ছে প্রোপাগান্ডা ছড়ানো। মোদির সঙ্গে বৈঠকের পর ব্রিফিংয়ে বাংলাদেশের পট পরিবর্তন বিষয়ে পূর্বসূরি বাইডেনের বক্তব্যেই অটল থাকেন ট্রাম্প। ভারতীয় সাংবাদিকের এমন খুঁচিয়ে প্রশ্ন করাকে ক্লিক বাইট বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। রিপোর্টার চাচ্ছিলেন ইন্ডিয়ান গদি মিডিয়ার জন্য একটা ক্লিক বেট বের করতে, কিন্তু বাংলাদেশকে এই মুহূর্তে শুধু বিগ পাওয়ার পলিটিক্সের কনস্পিরেসি দিয়ে বুঝতে চেষ্টা করলে আপনি রিয়ালিটি বুঝতে পারবেন না। মূলত যুক্তরাষ্ট্র সফরে নরেন্দ্র মোদি যে বাণিজ্য খাতে বড় ধরনের ধাক্কা খেয়েছেন তা আড়াল করতেই বিজেপি পক্ষের মিডিয়া বাংলাদেশ প্রসঙ্গ টেনে ভারতের জনগণকে ধোঁকা দিতে চাইছে, যোগ করেন অধ্যাপক মঈনুদ্দিন। কাজী শাহরিন, মোহনা সংবাদ। আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া প্রতিটি গুম-খুনের বিচার বাংলার মাটিতে হবে বলে মন্তব্য করেছেন উত্তর বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। পল্লবীতে বিভিন্ন সময়ে বিএনপির গুম হওয়া নেতাকর্মীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণকালে এ কথা বলেন তিনি। বিস্তারিত মাহবুব হাসান লিপনের প্রতিবেদনে। বিভিন্ন সময়ে গুমের শিকার বিএনপি নেতাকর্মীদের পরিবারের সঙ্গে
জন্য সাক্ষাৎ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ইফতার সামগ্রী উপহার বিতরণ করেন উত্তর বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। রাজধানীর পল্লবী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম, পল্লবী থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলামের পরিবারের খোঁজ খবর নেন তিনি। কমিশনার, হাই কমিশনার, তারপরে কমিশনারের কাছে জমা দিছি কাগজ ওনারা দেখতেছে। ওনারা আমার কালকেও ডাকাইছে, ওনারা বলতেছে যে আমাদের জানাবে। যার মাথার ছাদ না থাকে সে তো অনেক কষ্ট চলে। তারপরও আমার এই বিএনপির তরফ থেকে এই আমিনুল ভাই আছে, মিল্টন ভাই, তারপর তারেক জিয়া ভাই, ওইখান থেকেই তো আমার ছোট ছেলের পড়ালেখার ব্যাপারে যাবতীয় সবকিছু সে ওইখান থেকে করছে। আমিনুল হক বলেন, বিএনপি ক্ষমতায় এলে গুম খুনের বিচার করা হবে, যা বিশ্বে দৃষ্টান্ত হয়ে থাকবে। বিচার বহির্ভূত গুম করেছে, হত্যাকাণ্ড চালিয়েছে, প্রত্যেককে আইনের আওতায় এনে তাদের বিচার করা হবে এবং সেই বিচার এই দেশের মানুষের জন্য, সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীর জন্য একটি এক্সাম্পল তৈরি হবে। এদিকে পল্লবী বিএনপি ও যুবদলের আয়োজনে দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, সরকারের একটি গোষ্ঠী স্থানীয় সরকার নির্বাচন আগে করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে একটি গোষ্ঠীকে বোঝানোর চেষ্টা করছে যে যদি এখন নির্বাচন দেন, কারণ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে বিএনপি, এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে এদেশের জনগণের ভোটে বিএনপি। এই জন্য তারা একটি মহল, ওই যে আওয়ামী যে ষড়যন্ত্র প্রেতাত্মাকারীরা, তারা এই গোষ্ঠীকে বোঝানোর চেষ্টা করছে যে আগে স্থানীয় নির্বাচন দেন। মাহবুব হাসান, রিপন, মোহনা সংবাদ, ঢাকা। শরীয়তপুর ও মাদারীপুরে নদীতে ব্ল্যাকহেডে ডাকাতির ঘটনায় ডাকাতদের গুলিতে 4 জন আহত হয়েছেন। এ সময় স্থানীয় লোকেদের গণপিটুনিতে 2 ডাকাত নিহত হয়। গুলিবিদ্ধ শ্রমিকদের ও গুরুতর আহত 5 ডাকাতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শুক্রবার রাত 8:30টায় মাদারীপুরের কালকিনি ও রাত 11টায় শরীয়তপুরের ডোমসা ইউনিয়নের তেঁতুলে এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় লোকজন রিপন, আনোয়ার, দেওয়ান, সজীব সহ অজ্ঞাত আরও 4 জন সহ 7 ডাকাতকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। আহত ডাকাতদের শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। দেশের বাইরের খবর। এতদিন পাল্টাপাল্টে কথার লড়াই চললেও এবার মুখোমুখি তর্কে জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে 2 রাষ্ট্রনেতার চুক্তি সইয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তার হয়নি। বাতিল করা হয় 2 নেতার যৌথ সংবাদ সম্মেলনও। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। হোয়াইট হাউসের ওভাল অফিসে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে অনুষ্ঠিত হয় বৈঠক। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে 2 রাষ্ট্রনেতার চুক্তি সই। তবে শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি। Mr. President, with respect, I think it's disrespectful for you to come into the Oval Office and try to litigate this in front of the American media. 45 মিনিটের বৈঠকের শেষ 10 মিনিটে ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স ও জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘটে। মুখোমুখি তর্কে জড়ানোর পর বৈঠকের মাঝেই হোয়াইট হাউস থেকে বেরিয়ে যান ইউক্রেনের প্রেসিডেন্ট। বাতিল করা হয় যৌথ সংবাদ সম্মেলনও। জেলেনস্কি বিশ্বমঞ্চে বহু বছর ধরে রাশিয়ার প্রতিশ্রুতি ভঙ্গের দৃষ্টান্ত তুলে ধরে সংশয় প্রকাশ করেন। I signed with him the deal. I signed with him Macron and Merkel. We signed ceasefire. But after that, he broken this ceasefire. He killed our people and he didn't exchange prisoners. তবে জেলেনস্কির এই মন্তব্যে চটে যান জেডি ভেন্স। বলেন, আমেরিকার মিডিয়ার সামনে জেলেনস্কির এই অভিযোগ তোলা অসম্মানজনক। জেলেনস্কি এতে আপত্তি জানানোর চেষ্টা করলে শেষ পর্যন্ত ট্রাম্প জোর দিয়ে বলেন, জেলেনস্কি কয়েক লাখ মানুষের জীবন নিয়ে বাজি খেলছেন। তিনি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে বাজি ধরছেন, যা আমেরিকার জন্য অসম্মানজনক। You're playing cards. You're gambling with the lives of millions of people. You're gambling with World War III. You're gambling with World War III. মূলত ট্রাম্প খনিজ চুক্তি নিয়ে কোনো দর কষাকষির সুযোগ দেননি জেলেনস্কিকে। সাংবাদিকদের সামনে এই বৈঠকে জেলেনস্কিকে একের পর এক আক্রমণ করে মন্তব্য করেন ট্রাম্প। তিনি জানান, হয়তো চুক্তি সই হবে, না হয় যুক্তরাষ্ট্র এ থেকে বেরিয়ে যাবে। But you're either going to make a deal or we're out. And if we're out,
You'll fight it out. এই বৈঠক পুরো বিশ্বজুড়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি করেছে। জেলেনস্কির পক্ষে দাঁড়িয়েছে ফ্রান্স, স্পেন, পোল্যান্ড সহ ইউরোপের অন্যান্য দেশগুলো। ট্রাম্পের সমালোচনাও করেছেন অনেকে। ইউরোপ এবং ন্যাটোর প্রতিরক্ষা বিষয়ক প্রাক্তন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জন টাউনসেন্ড বলেন, আমেরিকার নেতাদের থেকে এমন আচরণ লজ্জার বিষয়। How bad the American leadership looks to the world and how ashamed we should be that our leaders act that way. অন্যদিকে বৈঠকের পরপরই ট্রাম্পের প্রশংসায় সরব হয়ে ওঠেন রিপাবলিকান আইন প্রণেতা ও ট্রাম্প প্রশাসনের অনেকেই। প্রতিক্রিয়া জানায় রাশিয়াও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বৈঠকে ট্রাম্প জেলেনস্কিকে যথেষ্ট সংযম দেখিয়েছেন। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আবার। জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আজ। পণ্যবাজারে অস্থিরতা দিয়ে শুরু হচ্ছে পবিত্র রমজান। সয়াবিন তেলের সংকট না কাটায় ক্রেতাদের ক্ষোভ। সীমান্তরক্ষী বাহিনীর সক্ষমতা আরও বাড়ানো দরকার বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারতীয়রা আইন না মানলে কঠোর অবস্থানের হুঁশিয়ারি বিজিবির। চলতি মাসেই জাতীয় নির্বাচনের রোডম্যাপ চায় বিএনপি। নিজেদের দর্শন তুলে ধরতে নতুন রাজনৈতিক দলের প্রতি আহ্বান। এবং মার্চে শেখ হাসিনার গুরুত্বপূর্ণ মামলার প্রতিবেদন দেবে প্রসিকিউশন। জুলাই বিপ্লব নিয়ে ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে বাড়াবাড়ির অভিযোগ। এই ছিল সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।